প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখন করোনা ভাইরাসের কারণে আমাদের তোমাদের সাথে সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমরা তোমাদের যাতে করে কিছু উপকার হয় আমরা চেষ্টা করছি অনলাইনে ক্লাস নেওয়ার মাধ্যমে তোমাদের লেসনগুলোকে কমপ্লিট করে দেওয়ার জন্য। এতে করে তোমাদের হয়তো সরাসরি ক্লাসের যে সুবিধা সেটা সম্পূর্ণ না পেলেও মানে শতভাগ না পেলেও অনেকটাই তোমরা উপকৃত হতে পারবে। তাই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। তো আমরা আজকে ক্লাস একাদশ শ্রেণীর আমরা এবং এই যাতে দ্বাদশ শ্রেণীর উপকারে আসবে, আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর দুই শিক্ষার্থীর থেকেই আমি বলবো যে এই ভিডিওটি দেখানোর জন্য, এবং নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমি আমার আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা পড়ব হচ্ছে আমাদের ইংরেজি সেকেন্ড পেপার বা ইংলিশ সেকেন্ড পেপারের একটা টপিক, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আর আমরা জানি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিন্তু একটা বিশাল একটা চ্যাপ্টার, এবং যেখানে তোমরা জানো যে অনেকগুলা টপিক থাকে। এর মধ্যে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তারপর হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ, আবার তোমার থাকে ট্রান্সফরমেশন অফ ডিগ্রি, ভয়েস, সিম্পল কমিস, কম্পাউন্ড। তো সব মিলিয়ে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এবং যেখানে 10 মার্কস থাকবে তোমাদের পরীক্ষায়। তো আমি সেখান থেকে আজকে আমি ধারাবাহিকভাবে এক এক করে সবগুলো টপিক তোমাদেরকে পড়াবো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমি সবাইকে খুব মনোযোগ দিয়ে আমার ক্লাসটি দেখার জন্য আহ্বান করছি, এবং তোমরা আমার এই ক্লাসটি দেখে আশা করি বুঝবে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যত নিয়ম আছে আমি সবগুলো এখানে আলোচনা করব, স্ট্রাকচার বেজ আলোচনা করব, এবং তোমরা এখানে শতভাগ উপকৃত হবে বলে আমি আশা করছি। এর মধ্যেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি সেটা রিভিউ ক্লাস নিয়ে তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো আমি শুরু করছি আজকে আমাদের টপিক অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এখানে আমি অনেকগুলো স্ট্রাকচার দিয়েছি। স্ট্রাকচারগুলো আমি দিয়েছি এই জন্যই এই স্ট্রাকচারগুলো তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে সহযোগিতা করবে, বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে এখন দুটাতেই তোমাদের সহযোগিতা করবে। আমি একটার ভিতরে আমি দুইটা নিয়ম আমি বুঝিয়ে দেবো। তো আমি স্ট্রাকচার যদি ধরি, আমি প্রথমেই স্ট্রাকচার 1 অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো সেখানে আমি অনেকগুলো স্ট্রাকচার লিখে দিয়েছি। নাম্বার 1 মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু, হ্যাড টু, নিডেড টু। এগুলো হচ্ছে এক ধরনের অব্লিগেশন। এগুলো অব্লিগেশন বোঝানো হয় যে কোনো কাজ করতে হবেই এমন কিছু বোঝালে আমরা এই ধরনের অব্লিগেশন ব্যবহার করে থাকি। আর যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা এই মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিডেড টু বা নিড টু এগুলো যদি থাকে, তাহলে আমরা কীভাবে সেটাকে নেগেটিভ করবো আমি সেটাকে বুঝিয়ে দিচ্ছি। শুরুতে আসছি মাস্ট। যদি মাস্ট থাকে তাহলে মাস্টের পরিবর্তে আমরা নেগেটিভ সেন্টেন্সে ক্যানট বাট প্লাস ভার্ব 1 বসাবো, অথবা ক্যানট হেল্প প্লাস ভার্ব উইথ আইএনজি এটা বসাবো। সে এক্সাম্পল, আমি যদি বলি যে উই মাস্ট ডু দ্য ওয়ার্ক, উই মাস্ট ডু দ্য ওয়ার্ক। তো এই বাক্যের মধ্যে এটা অ্যাফার্মেটিভ আছে আমরা জানি, কিন্তু এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা দুইভাবে করতে পারবো। আমি এখানে অবলিকলি দুইটা দেখিয়ে দিয়েছি। একটা হচ্ছে ক্যানট ভার্ব প্লাস V1, আর একটা হচ্ছে ক্যানট হেল্প প্লাস ভার্ব আইএনজি। তো উই মাস্ট ডু দ্য ওয়ার্ক, এটা যদি আমি বলি তাহলে উই ক্যানট বাট ডু দ্য ওয়ার্ক, উই ক্যানট বাট ডু দ্য ওয়ার্ক। অথবা আমি বলতে পারি উই ক্যানট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, উই ক্যানট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। আমি দুইভাবেই করতে পারি। ঠিক একইভাবে আমাদের এখানে মাস্ট আছে, যেমনটা আমি বললাম। তারপর হ্যাভ টু, হ্যাজ টু। সে অ্যানাদার এক্সাম্পল অফ হ্যাভ টু, উই হ্যাভ টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, উই হ্যাভ টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। যদি এইটাকে আমি এক্সাম্পল ধরি তাহলে আমরা উই হ্যাভ টু আছে এখানে, আর হ্যাভ টু থাকলে আমরা জানি যে দুইটা স্ট্রাকচার ফলো করবো। একটা হচ্ছে ক্যানট বাট প্লাস V1, আর একটা হচ্ছে ক্যানট হেল্প প্লাস ভার্ব উইথ আইএনজি। এবং সেটা হচ্ছে কি উই ক্যানট বাট ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, বা উই ক্যানট হেল্প ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার। দুইভাবে করতে পারি আমরা, মানে ক্যানট হেল্প প্লাস ভার্ব উইথ আইএনজি। তোমরা জানো যে এটা মানে একটা মানে কী বল রাইট ফর্ম ভার্বের একটা রুল, যে হেল্পের পরে যদি কোনো ভার্ব থাকে সেটা আইনযুক্ত হবে অলওয়েজ। তো সেখানে আমাদের এখানে দেখতে পাচ্ছি ক্যানট হেল্প আছে, এর জন্য পরবর্তী ভার্বটা আইনজি হয়েছে। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। সো ঠিক একইভাবে যেমন লেখা আছে হ্যাজ টু, নিড টু, আমরা সেম স্ট্রাকচার ফলো করবো।
বা এখন করোনা ভাইরাসের একটা প্রকোপ চলছে, তো সেখানে আমি যদি বলি যে উই নিড টু ওয়াশ আওয়ার হ্যান্ড রেগুলারলি, উই নিড টু ওয়াশ আওয়ার হ্যান্ড রেগুলারলি, হ্যান্ডস রেগুলারলি দুইভাবে বলতে পারি আমরা। তো এইটা যদি আমরা করি ঠিক একইভাবে আমরা করবো কি উই ক্যানট বাট ওয়াশ আওয়ার হ্যান্ড বা হ্যান্ডস রেগুলারলি, আবার উই ক্যানট হেল্প ওয়াশিং আওয়ার হ্যান্ডস রেগুলারলি, দুইভাবে আমরা করতে পারি। কিন্তু যদি আবার দেখো এখানে লেখা আছে হ্যাড টু এবং নিডেড টু, এবং হ্যাড টু আর নিডেড টু হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যদি এগুলো পাস্ট টেন্স হয় মানে হ্যাড টু থাকে বা নিডেড টু থাকে, তাহলে আমরা নেগেটিভ করার সময় কুড নট বাট প্লাস বি ওয়ান বা কুড নট হেল্প প্লাস বার উইথ আইএনজি সেটা ইউজ করব। সেটা আমি এখন দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি দেখলাম আমি হয়তো বলতে পারি যে আই হ্যাড টু জয়েন দ্য পার্টি লাস্ট নাইট, আই হ্যাড টু জয়েন দ্য পার্টি লাস্ট নাইট। তাহলে আমি কীভাবে করবো এটা যে I could not help joining the party last night বা I could not but join the party last night. সো আমরা এইভাবেই আমরা করলাম। তাহলে আমাদের স্ট্রাকচার 1 শেষ হলো। আমরা এবার স্ট্রাকচার 2-তে যাব এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো স্ট্রাকচার 1টা আমি কী বোঝাতে চেয়েছি। আমি এবার স্ট্রাকচার 2-তে যাব এবং সেখানে লেখা আছে বোথ ডট ডট অ্যান্ড অথবা অ্যান্ড, ঠিক আছে, বোথ ডট ডট অ্যান্ড অবলিক অ্যান্ড, এবং লেখা আছে নেগেটিভে নট অনলি বাট অলসো। তোমরা দেখতে পাচ্ছ আশা করি, আমি একটু দেখার সুযোগ করে দিচ্ছি। বোথ ডট অ্যান্ড অথবা অ্যান্ড, আর যদি এরকম থাকে তাহলে সেটা নেগেটিভ করার সময় আমরা কী ইউজ করবো, নট অনলি বাট অলসো যে স্ট্রাকচারটা সেটা ইউজ করবো। তো দেখা হয়েছে, আমি একটু বুঝাই দিচ্ছি তোমাদেরকে। আমাদের খেয়াল রাখতে হবে যে বোথ ডট অ্যান্ড অথবা তোমার অ্যান্ড দ্বারা যদি দুটি সাবজেক্ট অথবা দুটি ভার্ব অথবা দুটি অবজেক্ট যুক্ত থাকে, তাহলে আমরা নেগেটিভ ইউজ করার সময় আমরা কী করব, বা নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করার সময় আমরা কী করবো, এটা নট অনলি ভার্ব অলসো ইউজ করব। এবং সেক্ষেত্রে আমি বলছি, যেমন আমি একটা উদাহরণ দিই যে করিম অ্যান্ড রহিম ওয়েন্ট টু ঢাকা। সে আমি এক সিম্পল স্ট্রাকচার দিচ্ছি, সিম্পল উদাহরণ দিচ্ছি যাতে তোমরা জাস্ট ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। সো করিম অ্যান্ড রহিম ওয়েন্ট টু ঢাকা, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ভার্ব দুটি সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। বা আমি যদি এভাবে বলতে পারতাম, এভাবে যদি বলি যে বোথ করিম অ্যান্ড রহিম, বোথ করিম অ্যান্ড রহিম ওয়েন্ট টু ঢাকা, সেভাবে আমি বলতে পারি। তাহলে এটাকে নেগেটিভ করার সময় কী ইউজ করবো, নট অনলি বাট অলসো। এবং এক্সাম্পলটা অ্যান্সার কী হচ্ছে যে নট অনলি করিম বাট অলসো রহিম ওয়েন্ট টু ঢাকা। তাইলে এটা হচ্ছে আমাদের দুটি সাবজেক্ট আমি যুক্ত করেছি। আবার যদি আমি দুটি ভার্ব যুক্ত করি, তাহলে আমি ধরো আমি একটা উদাহরণ দিই, সাকিব আল হাসান বোথ ব্যাট ওয়েল অ্যান্ড বল ওয়েল। এখানে আমি কি করেছি, দুটি ভার্ব যুক্ত করেছি। একটা হচ্ছে হি ব্যাট ওয়েল অ্যান্ড বোথ হি ব্যাট ওয়েল বা হি বোথ ব্যাট ওয়েল অ্যান্ড বল ওয়েল। এখানে আমি দুইটাই করেছি বা অ্যান্ড দ্বারা যুক্ত করেছি বা বোথ ডট অ্যান্ড দ্বারা যুক্ত করেছি, ঠিক আছে। তাহলে আমি এখানে যখন আমি নেগেটিভ করবো, তাহলে আমি নট অনলি বাট অলসো কীভাবে ইউজ করবো, যে সাকিব আল হাসান নট অনলি ব্যাট ওয়েল বাট অলসো বোল ওয়েল, সেটা করতে পারি। আবার ধরো আমি যদি এটাকে দুটি অবজেক্ট যুক্ত করি, তাহলে আমি কীভাবে করবো, ঠিক আছে। সেখানে ধরো অবজেক্ট হতে পারে এরকম যে শেক্সপিয়ার, সে আমি এক্সাম্পল দিচ্ছি, শেক্সপিয়ার ইজ বোথ পোয়েট অ্যান্ড এ ড্রামাটিস্ট। শেক্সপিয়ার ইজ বোথ আ পোয়েট অ্যান্ড এ ড্রামাটিস্ট। এই যে বাক্যটা, এখানে আমি দুটি অবজেক্ট যুক্ত করলাম। হ্যাঁ, তো এইখানে আমি যদি এটাকে নেগেটিভ করি, আমি কী করবো, তাহলে শেক্সপিয়ার ইজ নট অনলি এ পোয়েট বাট অলসো আ ড্রামাটিস্ট। হ্যাঁ, আমার এক্সাম্পলটা ছিল কি, যে শেক্সপিয়ার ইজ বোথ আ পোয়েট অ্যান্ড এ ড্রামাটিস্ট। আর এটাকে আমি যখন নেগেটিভ করবো, তাহলে কীভাবে করছি, শেক্সপিয়ার ইজ বোথ আ পোয়েট অ্যান্ড এ ড্রামাটিস্ট। তাহলে আমি এইভাবে করতে পারি। সো আমি এবার 2 নম্বর সরি, আমি এখানে একটু ভুল করেছি। আমি তোমাদেরকে 3 নম্বর রুটটা আগে শিখিয়ে দিয়েছি। বেটার আমি 2 নম্বরটা আমি রিপিট করছি, সমস্যা নেই। তাহলে 3 নম্বরটা হয়ে গেল, আমি 2 নম্বরটা আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি বলবো যে তোমরা স্ট্রাকচারটাকে দেখে নাও, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি, আমি 2 রেখে আমি 3 নম্বরটা আগে বুঝিয়েছি, তো অসুবিধা নাই, এটা কোনো প্রবলেম না। আমি
2 এর সাথে 3 এর কোনো সম্পর্ক নেই বা 3 এর সাথে 2 এর কোনো সম্পর্ক নেই। আমি 2 নম্বরটা এখন বুঝিয়ে দেবো এবং তোমাদেরকে আমি বলছি তোমরা একটু স্ট্রাকচারটা দেখে নাও, আমি এবং তারপর বুঝিয়ে দিচ্ছি। সো আশা করি তোমরা দেখতে পেরেছো। এবার আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি, ব্র্যাকেট লেখা আছে পারসন, হ্যাঁ, আর নেগেটিভ লেখা আছে নান বাট। আবার অ্যাফার্মেটিভ লেখা আছে অ্যালোন এবং ব্র্যাকেটে লেখা আছে পারসন। হ্যাঁ, এখানে একটা ব্র্যাকেট উঠেনি, যাই হোক প্রিন্টিং মিস্টেক বা টাইপ মিস্টেক। তো এটাও লেখা আছে নান বাট। আবার অ্যাফার্মেটিভ লেখা আছে অনলি, ব্র্যাকেট লেখা আছে থিং। মানে এখানে একটু কথা বলে রাখি, পার্সন বলতে আমরা যেটা বুঝে হচ্ছে ব্যক্তিবাচক। যদি নান অনলি থাকে এবং সেটা যদি ব্যক্তিবাচকের ক্ষেত্রে বোঝানো হয় তাহলে আমরা নান বাট ব্যবহার করব। আবার অ্যালোন থাকলে হচ্ছে ব্যক্তিবাচকের আমরা নান বাট ব্যবহার করব। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি আবার লেখা আছে অনলি, ব্র্যাকেট লেখা আছে থিং। থিং মানে বস্তু, সেখানে আমরা কি ইউজ করছি নাথিং বাট বা নো আদার দ্যান। আবার অনলি লেখা আছে এজ, মানে বয়স যদি বোঝায় তাহলে সেখানে আমরা নট মোর দেন ইউজ করব বা নট লেস দেন ইউজ করব। আবার অনলি লেখা আছে নাম্বার, মানে সংখ্যা বুঝাইলে সেখানেও আমরা কি করব নট মোর দেন বা নট লেস দেন ইউজ করব। সো এবার আমি তোমাদেরকে একটু বুঝিয়ে এক্সাম্পল সহ বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে লেখা আছে কি আমাদের অনলি পারসন। সে আমি যদি বলি অনলি দ্য ওল্ড ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক, এই বৃদ্ধ লোকটি এই কাজটি করতে পারে, আর কেউ করতে পারে না। মানে আমাদের এখানে একটা সিচুয়েশন আমরা এটা বুঝে দিচ্ছি যে একটা এজ অ্যান এক্সাম্পল যে অনলি দ্য ওল্ড ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক, শুধুমাত্র এই বৃদ্ধ লোকটি কাজটি করতে পারে। সো এই ধরনের ক্ষেত্রে যেহেতু একটা পার্সন বোঝানো হয়েছে, আমরা কি করব অনলির পরিবর্তে কি ইউজ করবো নান বাট ইউজ করবো। তাহলে আমরা কীভাবে লিখবো যে নান বাট দ্য ওল্ড ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক। আবার অ্যালোনের ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা কি ইউজ করবো নান বাট ইউজ করবো, কারণ সেখানে যদি আমরা ব্যক্তি বুঝাই, হ্যাঁ, যদি পার্সোনাল হয়ে থাকে। যেমন আমি বলবো যে অনলি হি ওয়াজ অ্যালাইভ, অনলি হি ওয়াজ অ্যালাইভ। হয়তো সবাই মারা গেছে কোনো একটা সিচুয়েশনে, কোনো একটা অ্যাক্সিডেন্টে বা কোনো একটা মহামারীতে, হ্যাঁ, একটা জায়গায় সবাই মারা গেছে, একজন লোক বেঁচে আছে বা একটা লোক বেঁচে আছে। তো সেক্ষেত্রে আমি কি বললাম যে অনলি হি ওয়াজ অ্যালাইভ, শুধুমাত্র সেই বেঁচে ছিল। হ্যাঁ, তাহলে অনলি, তাহলে সেখানে আমরা কি ইউজ করবো নান বাট ইউজ করবো। তাহলে নান বাট হি ওয়াজ অ্যালাইভ, আমরা অনলির পরিবর্তে কি ইউজ করলাম নান বাট ইউজ করলাম। আর যদি সেটা হয় বস্তুবাচক থিং, হ্যাঁ, যেটা ইমপার্সোনাল বোঝানো হয়, যে বস্তুবাচক যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা কি করব তোমার থিং, সেক্ষেত্রে নাথিং বাট ইউজ করবো। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে যেমন বস্তুবাচক আমি বললাম যে অনলি দ্য মুন ইজ ভিজিবল, অনলি দ্য মুন ইজ ভিজিবল, শুধুমাত্র কি দেখা যাচ্ছে চাঁদকে দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমি যখন ইউজ করব তাহলে আমি কি ইউজ করব যে নাথিং বাট ইউজ করবো। তাহলে আমার অ্যান্সারটা কী দাঁড়াবে যে নাথিং বাট দ্য মুন ইজ ভিজিবল। ইউজ করবো নাথিং বাট দ্য মুন ইজ ভিজিবল। ঠিক আছে, এখানে বস্তু বোঝানো হয়েছে। আবার এইজের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিতে পারি যে করিম ইজ অনলি 18 বা 13, তার বয়স কত 13 বছর বা 18 বছর, আমি যেটাই বলি না কেন। তো সেক্ষেত্রে আমি এটাকে যখন আমরা করবো, যেহেতু সংখ্যা বুঝেছে এজ বা এজটা কি সংখ্যা দ্বারা আমরা বয়স প্রকাশ করি, তো সেক্ষেত্রে আমরা নট মোর দেন বা নট লেস দেন ইউজ করবো। সেক্ষেত্রে আমার অ্যান্সারটা কী হবে তাহলে যে করিম ইজ নট মোর দেন 13 বা নট লেস দেন 13। আবার যদি আমরা কোনো রকম একটা এজ ছাড়াও যদি কোনো সংখ্যা ইউজ করে থাকি, যেমন আমি যদি বললাম যে আই নিড 100 টাকা অনলি, আই নিড 100 টাকা অনলি, তাহলে সেক্ষেত্রে আমরা নট মোর দেন বা নট লেস দেন ইউজ করবো, কারণ এখানেও সংখ্যা প্রকাশ করেছে নাম্বার। এবং সেটার অ্যান্সারটা তাহলে কী দাঁড়াবে অ্যান্সারটা যে আই নিড নট মোর দেন 100 টাকা বা আই নিড নট লেস দেন 100 টাকা, আমি সেভাবে ইউজ করতে পারি। সো এইটা হচ্ছে আমাদের রুল বা স্ট্রাকচার 2 এর আন্ডারস্ট্যান্ডিং, আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবার আমরা 4 নম্বর রুলে যাব। এখানে 4 নম্বর রুলটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা আগে একটু 4 নম্বর স্ট্রাকচারটা দেখে নাও, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি।
আশা করি তোমরা দেখতে পেরেছো। তো আমি এখানে তোমাদেরকে যে লেখাগুলো আমি আছে বা যে স্ট্রাকচারটা লেখা আছে সেটা একটু আমি রিপিট করছি এবং বুঝিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে মেনি, ব্র্যাকেটে লেখা আছে কাউন্টেবল। আমরা জানি যে নাউন মেনলি যদি সংখ্যার দিক দিয়ে বিবেচনা করি তাহলে দুই ধরনের আছে, একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। ঠিক আছে, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। আর এই যে মেনি, তারপর এ ফিউ, তারপরে আ লিটল, হ্যাঁ আ লিটলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে সেখানে আনকাউন্টেবল, মানে যেটা গণনা করা যায় না। ঠিক মাছের ক্ষেত্রে লেখা আছে আনকাউন্টেবল, ফিউ, লিটল, এগুলো লেখা আছে। তো এখন দেখো আমরা এখানে দিয়েছি যে মেনি থাকলে কি হচ্ছে, নট এ ফিউ। মেনি থাকলে নট আ ফিউ। এখানে নট আ ফিউ যদি আমি বলি, যদি অক্সিলারি থেকে থাকে শুধু নট যোগ করলে হয়ে যাবে, আর যদি অক্সিলারি না থাকে তাহলে আমরা সেই অনুযায়ী ডু নট, ডাজ নট বা ডিড নট ইউজ করব। তো লেখা আছে মেনি এবং ব্র্যাকেটে লেখা আছে কাউন্টেবল। হ্যাঁ, তো আমি যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝবে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেকগুলো বন্ধু রয়েছে। এখন এই মেনি ফ্রেন্ডস বলতে আমরা কী বুঝি? এবং ফ্রেন্ডস মানে হচ্ছে আমার বন্ধু। বন্ধু তো গণনা করা যায়, হয়তো আমার 10টা বন্ধু আছে, 20টা বন্ধু আছে, 5টা বন্ধু আছে, আমরা যে কোনোভাবেই আমরা প্রকাশ করতে পারি, কিন্তু সেটা আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি। তো এই জন্য সেটা কাউন্টেবল। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, নট আ ফিউ। আর যেহেতু আমি বলেছি আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আর এখানে আমি যদি এটা করি তো আমি লিখতে পারবো যে আই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস, যেহেতু অক্সিলারি আছে। যদিও এটা আমেরিকান ইংলিশ, কিন্তু যদি আমি ব্রিটিশ ইংলিশ করি তাহলে এখানে হ্যাভ কিন্তু মূল ভার্ব, আর সেটাকে যদি মূল ভার্ব হয় আমরা যখন এটাকে নেগেটিভ করি তাহলে ডোন্ট ইউজ করবো। আই ডোন্ট হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমি সেভাবে ইউজ করতে পারবো। তবে আই ডোন্ট হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস এটাই হচ্ছে পারফেক্ট। আই হ্যাভ নট এ ফিউ ফ্রেন্ডস এটা হচ্ছে আই ডোন্ট হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এটাকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত বা এটাকেই ফাইনাল করা উচিত। এরপরে আছে ফিউ। ঠিক আবার তাহলে এ ফিউ থাকলে নট মেনি, ঠিক এটা উল্টোটা আমি এখানে যেভাবে দিয়েছি যে মেনি থাকলে নট এ ফিউ আর এ ফিউ থাকলে নট মেনি। ঠিক আমি যদি এভাবে বলি যে আই হ্যাভ আ ফিউ টয়েস বা হি হ্যাজ আ ফিউ টয়েস, ঠিক আছে, বা হি টুক আ ফিউ টয়েস, সে অল্প কিছু খেলনা নিয়েছে বা নিয়েছিল। তো সেক্ষেত্রে আমি যদি নেগেটিভ বলি, ধরো আমি এটা দিলাম যে হি টুক আ ফিউ টয়েস, সে অল্প কিছু খেলনা নিয়েছিল। তাহলে এটা যেহেতু টুক পাস্ট টেন্স, তাহলে ঠিক এখানে আমি ওই যে উদাহরণ দিলাম ডোন্ট বা ডিডন্ট দিয়ে, এখানে আমরা যেহেতু পাস্ট টেন্স দিলে আমি ডিডন্ট ইউজ করবো। এবং সেটা কী দাঁড়াবে তাহলে হি ডিড নট টেক আ ফিউ বা হি ডিড নট টেক মেনি টয়েস। যে এ ফিউ আছে এটা লিখবো আমরা মেনি, তাহলে হি ডিড নট টেক মেনি টয়েস। আবার লিটলের ক্ষেত্রে উদাহরণ দিতে পারে যে হি ড্র্যাঙ্ক আ লিটল ওয়াটার, সে অল্প কিছু বা অল্প পরিমাণে পানি পান করেছে, এটা আনকাউন্টেবল নাম, আর সেই জন্য আমরা নট মাছ ইউজ করবো। এবং আমরা কীভাবে লিখবো যে হি ডিড নট ড্রিঙ্ক মাছ ওয়াটার, লেখা আছে আ লিটল ওয়াটার, হি ড্র্যাঙ্ক আ লিটল ওয়াটার। আর এখানে আমরা যদি নেগেটিভ করি কী হবে, হি ডিড নট ড্রিঙ্ক মাছ ওয়াটার। আবার যদি মাছ থাকে, যদি ঠিক একই এক্সাম্পল যদি আমি ইউজ করি যে হি ড্র্যাঙ্ক মাছ ওয়াটার, সে অনেক পানি পান করেছে, বা হি যেভাবে দিই না কেন, তাহলে আমরা নেগেটিভ করার জন্য আমরা কি ইউজ করি, নট এ লিটল, এবং সেটা কী হবে, হি ডিড নট ড্রিঙ্ক আ লিটল ওয়াটার, হি ডিড নট ড্রিঙ্ক আ লিটল ওয়াটার, সে অল্প পানি পান করে বেশি পানি পান করেছে। আচ্ছা, এখন আসলে দেখো এখানে লাস্টে লেখা আছে ফিউ, আগে ছিল আ ফিউ, এখানে আছে কি ফিউ এবং লিটল। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের একটু বুঝিয়ে বলি ফিউ আর লিটলের পার্থক্যটা কি, বা এ ফিউ আর ফিউ, একটা হচ্ছে আ ফিউ আর হচ্ছে ফিউ, এই দুটোর মধ্যে পার্থক্য কি। আবার যদি ইউজ করি লিটল আর আ লিটল, দুইটার মধ্যে পার্থক্য একটু খেয়াল করো, দুইটাই মানে হচ্ছে কম। ফিউ বা লিটল মানে হচ্ছে কম, অল্প। যখন আমরা ইউজ করবো এ লিটল বা এ ফিউ, তখন একটা কাউন্টেবল একটা আনকাউন্টেবল, কিন্তু পার্থক্য হচ্ছে অল্প পরিমাণ আছে বোঝানো হবে, ঠিক আছে। এই ফিউ বা লিটল দ্বারা কী বোঝাবে, অল্প পরিমাণ, সেটা সংখ্যাবাচক আর মানে গণনাবাচক আর অগণনাবাচক সেটা কোনো বিষয় না, যে অল্প পরিমাণ আছে। আর যখন আমি শুধু ফিউ ইউজ করব বা শুধু লিটল ইউজ করব, সেখানে এটা কিন্তু অনেকটা মিনিংটা নেগেটিভ বোঝাবে, মানে নাই, অল্প পরিমাণও নাই। সে ফর এক্সাম্পল একটা গ্লাস আছে, এই গ্লাসের মধ্যে যদি ধরো আমি বললাম যে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, মানে এই গ্লাসে অল্প পরিমাণ পানি থাকার কথা, তো তাও নাই। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস মানে কোনো পানি নাই। তো সেই ক্ষেত্রে আমি যখন ইউজ করব তখন আমি কী করবো, ফিউর ক্ষেত্রে নট আ সিঙ্গেল, আর লিটলের ক্ষেত্রে নট আ লিস্ট।
এটা ইউজ করবো। যখন আমরা ফিউ ইউজ করবো তখন নট আ ফিউ, নট এ সিঙ্গেল, আর লিটল ইউজ করার সময় নট আ লিস্ট। এবং উদাহরণটা হচ্ছে এরকম, যদি আমি দিই হি ড্র্যাঙ্ক, বা আমি দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, তাহলে উদাহরণটা অ্যান্সারটা কি দাঁড়াবে? দেয়ার ইজ নট আ লিস্ট ওয়াটার ইন দ্য গ্লাস। দেয়ার ইজ নট আ লিস্ট ওয়াটার মানে কোনো পানি নেই, অল্প পরিমাণ পানি নেই, দেয়ার ইজ নট আ লিস্ট ওয়াটার ইন দ্য গ্লাস। আবার যদি আমি ফিউ ইউজ করি তাহলে আমি কীভাবে ইউজ করবো? যে আমি বললাম যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার কোনো ফ্রেন্ড নাই, তাহলে আমি কি করবো? আই হ্যাভ নট আ সিঙ্গেল ফ্রেন্ড, রাইট? তখন আমি কি ইউজ করবো? আই হ্যাভ নট আ সিঙ্গেল ফ্রেন্ড, আমি সেভাবে নেগেটিভ করবো। তাহলে আমরা এবার 5 নম্বর রুলে যাই। হ্যাঁ, 5 নম্বর রুলটা একটু খেয়াল করো, আমি দেখাচ্ছি। এখানে দেখো কি লেখা আছে 5 নম্বর রুলটায়। হ্যাঁ, লেখা আছে, একটু আগে দেখে নাও তোমরা, বা তুলে খাতায় লিখে নাও, তারপর আমি বুঝে দিচ্ছি। আশা করি তোমরা দেখতে পেরেছো বা খাতা তুলে নিয়েছো। আমি এবার যে 5 নম্বর রুলটায় মানে আলোচনা করব। এখানে আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করা যায়, কারণ এটা হচ্ছে পাস্ট টেন্সের একটা এক্সাম্পল, পাস্ট টেন্সের একটা স্ট্রাকচার, বা পাস্ট পারফেক্ট হতে পারে, হ্যাঁ সেই স্ট্রাকচার হতে পারে। তো এখানে যেমন আমরা কী করবো, অ্যাজ সুন অ্যাজ একটা আছে, এবং স্কার্সলি ডট হোয়েন, বা হার্ডলি ডট হোয়েন বা বিফোর। এবং এই ধরনের ক্ষেত্রে একটাই মাত্র আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সেটা নো সুনার ডট ডট দেন প্লাস সেকেন্ড ক্লজ। আর যদি এখানে আমি কিন্তু লিখে দিয়েছি যে নো সুনার ডট ডট দেন প্লাস সেকেন্ড ক্লজ, কিন্তু যদি আমি ব্যাখ্যা করি বা এইটা যদি আমি ব্যাখ্যা করি, এটা হচ্ছে যেমন অ্যাজ সুন অ্যাজ দ্বারা কী যুক্ত থাকে। যদি অ্যাজ সুন অ্যাজ দ্বারা দুটি পাস্ট টেন্স বাক্য মানে পাস্ট সিম্পলের বাক্য যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ফলো করবো, নো সুনার ডট ডট দেন ইউজ করবো। আবার বলছি, অ্যাজ সুন অ্যাজ দ্বারা যদি দুটি পাস্ট ইনডেফিনিটের বাক্য বা পাস্ট সিম্পলের বাক্য যুক্ত থাকে, যেমন আমি বললাম যে অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট আউট দ্য রেন স্টার্টেড। কি বললাম? অ্যাজ সুন অ্যাজ দ্য রেন স্টার্টেড আই ওয়েন্ট আউট। যদি এটা হয়ে থাকে, এখানে আমি কি দেখলাম? অ্যাজ সুন অ্যাজ দ্বারা দুটি পাস্ট ইনডেফিনিটের বাক্য যুক্ত আছে। অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট আউট, আই প্লাস ওয়েন্ট, দ্যাট মিনস সাবজেক্ট প্লাস ভার্ব টু। আবার কমা দিয়ে আছে কি? দ্য রেন স্টার্টেড, বৃষ্টি শুরু হলো। দ্য রেন একটা সাবজেক্ট অ্যান্ড স্টার্টেড অ্যানাদার ভার্ব, তাহলে দ্য রেন স্টার্টেড। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাজ সুন অ্যাজ দ্বারা দুটি পাস্ট ইনডেফিনিটের বাক্য যুক্ত আছে। আর এই ধরনের বাক্য থাকলে, আর অ্যাজ সুন অ্যাজ দ্বারা কি বেরো, অর্থ কি মিলছে? অ্যাজ সুন অ্যাজ দ্বারা বোঝানো হচ্ছে যে তোমার যে আমি বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হলো, মানে কোনো কাজ হতে না হতেই, ঘটতে না ঘটতেই, খেতে না খেতেই, যেতে না যেতেই আরেকটা কাজ শুরু হয়ে যাওয়া। আমি স্টেশনে যেতে না যেতেই ট্রেন ছেড়ে গেল, আমি বাইরে বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গেল, আমি খেতে না খেতেই সে ঢুকলো, আমি টিভি সুইচ অন করতে না করতেই ইলেকট্রিসিটি চলে গেল। এরকম আর কি, মানে কাজ, দুটি কাজের সময়ের পার্থক্য নাই বললেই চলে, মানে একটা কাজ ঘটতে না ঘটতে আরেকটা কাজ ঘটে যাও। এই ক্ষেত্রে আমরা সিম্পলে কি করি? অ্যাজ সুন অ্যাজ দ্বারা আমরা ইউজ করবো অ্যাফার্মেটিভে, আর নেগেটিভ করার সময় নো সুনার হ্যাড ইউজ করবো, নো সুনার ডট অফ দেন, হ্যাঁ প্লাস সেকেন্ড ক্লজ। ঠিক একইভাবে আমি এই দুইটাতে একটু পরে আসছি, তাহলে আমি বুঝতে পারবে। সে নেগেটিভে তাহলে কী হবে? নেগেটিভে যদি এখানে আমি স্ট্রাকচার ফুল দেইনি, আমি সংক্ষেপ করে দিয়েছি, জাস্ট কি ওয়ার্ডগুলো ইউজ করি যাতে করে বুঝতে পারো, মনে যেন থাকে যে আমি এটা থাকতে এটা ইউজ করবো। আর যদি বিশদ স্ট্রাকচার হয় সেটা আমি বলে দিচ্ছি যে অ্যাজ সুন অ্যাজ দ্বারা যদি অ্যাফার্মেটিভ দুটি পাস্ট ইনডেফিনিটের বাক্য যুক্ত থাকে, তাহলে নেগেটিভ করার সময় আমরা নো সুনার যে স্ট্রাকচারটা সেটা আমি বলছি, যে নো সুনার প্লাস হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু আমরা ইউজ করবো। আবার বলছি যে নো সুনার প্লাস হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু। তাহলে যেমন আমি বললাম সেটা কি, যে অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট আউট দ্য রেন স্টার্টেড, কমা দ্য রেন স্টার্টেড। আর তাহলে সেটাকে আমি যদি নেগেটিভ করি তাহলে কী দাঁড়াবে? যে নো সুনার হ্যাড আই গন আউট, নো সুনার হ্যাড আই গন আউট দেন দ্য রেন স্টার্টেড। বুঝে গেল? যে নো সুনার হ্যাড আই গন আউট দেন দ্য রেন স্টার্টেড। আমি স্ট্রাকচারটা এই জন্য আবার বলে দিচ্ছি, নো সুনার প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু। এবং সেই স্ট্রাকচারগুলি কী দাঁড়াচ্ছে? প্রথমে আমি নো সুনার ইউজ করলাম, নো সুনার প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি ইউজ করলাম, হ্যাঁ
প্লাস এক্সটেনশন প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু ইউজ করলাম, এটা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, কিন্তু অ্যাফার্মেটিভ যদি অনেক সময় তোমার স্কার্সলি ডট হোয়েন বা হার্ডলি ডট হোয়েন বা বিফোর থাকে, ঠিক একইভাবে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করবো। আর এটা যদি বিশদ স্ট্রাকচার বলি তাহলে একই রকম স্ট্রাকচার হচ্ছে যে স্কার্সলি অবলিক হার্ডলি, মানে আমি দুইটা একবারে বলে দিচ্ছি। স্কার্সলি অবলিক হার্ডলি প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন প্লাস হোয়েন। এখানে কিন্তু হোয়েন বসবে, নট দেন। যেমন এখানে আমরা দেন ইউজ করছি, এখানে কিন্তু হোয়েন বসবে। হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু। আর হার্ডলির ক্ষেত্রে হোয়েন অবলিক বিফোর দুইটাই বসতে পারে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু। আর সেক্ষেত্রে আমাদের সেম স্ট্রাকচার নোসিনা প্লাস হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু। আমার স্ট্রাকচার আমি যদি ইউজ করি এখানে, স্কার্সলি হ্যাড আই রিচড দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন লেফট। আর সেটাকে নেগেটিভ করতে হলে নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। আমি দুইভাবেই ইউজ করতে পারি। সো লেটস মুভ অন টু রুল 6। রুল 6 দেখে নাও, তুমি স্ট্রাকচারটা একটু দেখে নাও। এরপরে আশা করি তোমরা দেখতে পেরেছো। এবার আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে অ্যাফার্মেটিভ যদি এভরি অবলিক অল যে কোনো একটা থেকে থাকে, হ্যাঁ, এভরি অথবা অল যেটাই থাকবে না কেন, আমরা কি ইউজ করবো? দেয়ার ইজ নো ডট বাট প্লাস ভার্ব ওয়ান। আবার অথবা আমরা ইউজ করবো কি দেয়ার ইজ নো ডট টু অবলিক ডাজ নট প্লাস ভার্ব ওয়ান। এখানে একটু কথা আছে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে ডাজ নট, কিন্তু আমি বলবো যে ডাজ নট যে সবসময় বুঝবে তা না। এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি দিয়েছি, কারণ বেশিরভাগ সময় ডাজ নট দিয়ে বাক্যটা থাকে। কিন্তু আমি বলবো যে ডাজ নট না দিলে যদি আমরা লিখতাম যে অক্সিলারি ভার্ব প্লাস নট, তাহলে কিন্তু হতো। কারণ আমাদের এখানে হু এর পরে যে অক্সিলারি থাকে সেটা দিয়ে আমরা নেগেটিভ করতে পারি। এখন এভরি বা অল দেওয়া আছে এবং সেটাকে আমরা এখন নেগেটিভ করব। হ্যাঁ, সে একটা বাক্য লেখা আছে যে এভরিওয়ান হেটস এ লায়ার, এভরিওয়ান হেটস এ লায়ার বা এভরিবডি হেটস এ লায়ার। ঠিক আছে, লেখা আছে। সো এভরি যেহেতু আছে এখানে, আমরা এভরি পরে কি বসাবো? দেয়ার ইজ নো বসাবো। তো এভরি পরে কি আছে? দেয়ার ইজ নো বডি বা দেয়ার ইজ নো ওয়ান। হ্যাঁ, তাহলে এভরি বডি বা এভরি ওয়ান লেখা থাকলে তাহলে ওটার পরে যে ওয়ানটা আছে সেটা বলবে। তো দেয়ার ইজ নো বডি বা দেয়ার ইজ নো ওয়ান বাট ডাজ নট হেট লায়ার। ঠিক আছে, বাট হেট এখানে ডাজ নট বসবে না, বাটের পর শুধু বি ওয়ান বসবে, যে বাট হেটস এ লায়ার। দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার, আমরা সেটা ইউজ করবো। হ্যাঁ, বা অল থাকলে সে একই রকম স্ট্রাকচার বা একই রকম নিয়ম হবে। আমি দ্বিতীয় রুলে আসি। এটাকে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এভরি থাকলে দেয়ার ইজ নো ডট বাট প্লাস বিও, আবার দেয়ার ইজ নো ডট হু ডাজ নট দিতে পারি। তাহলে আমি যেটা বললাম এভরিওয়ান হেটস এ লায়ার, হ্যাঁ, তাহলে এটা আমি কী করতে? দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার, অথবা দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট হেট এ লায়ার। দুইভাবে আমরা এটা করতে পারি। সো এইটা এরকম হতে পারে। আবার আমরা অনেকভাবে দিতে পারি যে এভরি ম্যান বা এভরি ওয়ান উইশেস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়, এভরি ওয়ান উইশেস টু বি হ্যাপি। তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? যে দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, অথবা দেয়ার ইজ নো ওয়ান বাট উইশেস টু বি হ্যাপি। দুইভাবে আমরা ইউজ করতে পারি। সো আমরা এবার পরবর্তী রুলে যাব। হ্যাঁ, আমরা রুল 6 আমরা দেখলাম। হ্যাঁ, আমরা একটা কথা বলছি, এখানে হয়তো তোমরা হয়তো ভাবতে পারো যে আমি আই এম লিটল বিট ফাস্ট। এখানে ইটস বিকজ এটা তোমরা অনেক আগে থেকে করে আসছো, ক্লাস 6 থেকে করে আসছো। 6-এ করেছো, 7-এ করেছো, 8-এ করেছো, 9-এ করেছো, এখন তোমরা 11-এও করবে। সো এটা তোমাদের একটু জাস্ট রিভিউ দিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের ভুল না, যাতে বুঝতে পারো। ঠিক আছে, এটা এমন কিছু না, কঠিন কিছু না যে ফার্স্ট করলে তোমরা পারবে না। তো এই জন্য এটা দ্রুত বলছি বা করছি, এটা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ এটা তোমরা অনেকবার করেছো। হ্যাঁ, আমি জাস্ট একটু রিপিট করে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। তো আমরা যদি জাস্ট নাও উই আর গোয়িং টু রুল 7। সো মুভ অন টু রুল 7। আগে দেখে নাও স্ট্রাকচারটা। থ্যাংক ইউ। আশা করি তোমরা দেখতে পেরেছো এবং খাতায় লিখে নিতে পেরেছো। এখানে রুল 7-এ কি আছে? রুল 7-এ হচ্ছে
ট্রু ডট ডট টু, ঠিক আছে। আর নেগেটিভ স্ট্রাকচার হচ্ছে কি তোমার সো ডট ডট দ্যাট, ঠিক আছে, সো ডট ডট দ্যাট। এবার দেখো ট্রু ডট ডট টু বলতে আমরা কি বুঝি, মানে যে এখানে একটু বুঝাই দিচ্ছি আগে, স্ট্রাকচারটা বলছি। ট্রু ডট ডট টু তো হচ্ছে জাস্ট কিওয়ার্ড বা কি ফ্রেজ, হ্যাঁ, কিন্তু এটা পুরো স্ট্রাকচার কী হবে, সাবজেক্ট প্লাস ভার প্লাস ট্রু প্লাস এসডি হলে অ্যাডভার প্লাস ট্রু প্লাস ভি1 প্লাস এক্সটেনশন, দেখতে পাচ্ছ, সাবজেক্ট প্লাস ভার প্লাস ট্রু প্লাস এসডি হলে অ্যাডভার প্লাস ট্রু প্লাস ভি1 প্লাস এক্সটেনশন। আর যদি এটাকে আমরা নেগেটিভ করি তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস ভার প্লাস সো প্লাস এসডি হলে অ্যাডভার প্লাস কি আছে এক্সটেনশন প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান পুট মেমরি প্লাস নট প্লাস ভি1 প্লাস এক্সটেনশন। যেমন সে একটা অর্থ কি দ্বারা, যে সে যেমন বললাম যে কেউ একজন বললো যে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, ঠিক আছে, সে এতই দুর্বল সে হাঁটতে পারে না। যেমন একটা উদাহরণ দিলাম যে হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। বা আমি বলতে পারি যে হি ইজ টু লেজি টু ওয়ার্ক, সে এতটাই অলস যে সে কাজ করতে পারে না বা কাজ করে না, ঠিক আছে। তাহলে সেই জন্য বাক্য আমরা নেগেটিভ করার সময় কী ইউজ করবো, সাবজেক্ট প্লাস সো ডট অফ দ্যাট। আর ফুল স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস এক্সটেনশন প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান পুট মেমরি প্লাস নট প্লাস ভি1 প্লাস এক্সটেনশন। আর তাহলে উদাহরণটা যে আমি নেগেটিভ করি কী দাঁড়াচ্ছে, হি ইজ সো লেজি দ্যাট হি ক্যানট ডু দ্য ওয়ার্ক। অথবা আরেকটা বাক্য যেটা বললাম যে হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে সেটাকে আমরা নেগেটিভ করার সময় কী বলবো, হি ইজ সো লেজি বা হি ইজ টু উইক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। আমরা সেভাবে ওটা করতে পারি। এটা খুব একটা নতুন ভুল না, এটা অনেক আগেই তোমরা পারার কথা এটা, ঠিক আছে। আবার আমি ধরো আরেকটা এক্সাম্পল দিই যে দ্য পোয়েম ইজ too difficult for us to memorize. The poem is too difficult for us to memorize or to understand. কবিতাটি এতই কঠিন যে আমরা বুঝতে পারি না বা আমরা মুখস্থ করতে পারি না। তো এই ধরনের বাক্যে আমরা যখন এটাকে নেগেটিভ করব তাহলে আমরা কীভাবে করব, দ্য পোয়েম ইজ so difficult for us to that which I cannot memorize বা I cannot understand। যদি আমি উই বলে থাকি তাহলে উই cannot memorize। যে দ্য পোয়েম ইজ বা ওয়াজ এটাই দিই না কেন, কোনো বিষয় না, ওয়াজ তো ওয়াজ থাকলে ওইদিকে কুড নট হবে, বা মাইট হবে, লিখে দিয়েছি। যেমন আমি বললাম দ্য পোয়েম ওয়াজ টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, তাহলে দ্য পোয়েম ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট উই কুড নট আন্ডারস্ট্যান্ড, ওইভাবে করতে পারি। তো এইটা হচ্ছে এই নিয়মটা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। রুল 8-এ চলে আসে, স্ট্রাকচার 8। এখানে একটু বিষয় খেয়াল করবা যে ভার প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব, এটা যদি থাকি আমরা জাস্ট বিপরীত শব্দ ইউজ করে কীভাবে আমরা বাক্যগুলোকে নেগেটিভ করবো, ঠিক আছে। এখানে আমরা কি করব, বিপরীত শব্দ ইউজ করব। এখন বিপরীত শব্দ বলতে আমরা কি বুঝি, অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, বিপরীতার্থক শব্দ। যেমন বলি ভালো খারাপ বা ভালো মন্দ, হ্যাঁ, এরকম হয়, দুর্বল সবল, আচ্ছা না, বাংলা আমরা ইউজ করি। ঠিক অ্যান্টোনিম ইংলিশের ক্ষেত্রে কী হয় যে গুড, ব্যাড, স্ট্রং, উইক, এরকম আমরা ইউজ করি। সো যদি এরকম ভার থাকে বা অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডভার্ব থাকে, সবগুলোই বিপরীত শব্দ যোগ করে আমরা নেগেটিভ করতে পারি। সে এক্সাম্পল আমি দিলাম একটা যে হি ইজ এ ব্যাড বয়, হি ইজ এ ব্যাড বয়, এটা দিলাম। তাহলে আমরা একটা নেগেটিভ করেছি কী করবো, নট প্লাস অ্যান্টোনিম অফ যেই শব্দ থাকবে তার বিপরীত শব্দ ইউজ করবো। তো হি ইজ নট এ গুড বয়, ব্যাডের বিপরীত হচ্ছে কি গুড, হ্যাঁ, হি ইজ নট এ গুড বয়। আবার ধরো আমি বাক্য বললাম যে হি ইজ স্ট্রং, তাহলে হি ইজ নট উইক, হি ইজ নট উইক, এটা কোনো বিষয় না, এটা আমরা পারবো। আচ্ছা, মুভ অন টু রুল 9 বা স্ট্রাকচার 9। কিছু কিছু বাক্য আছে যেখানে অলওয়েজ প্লাস অলওয়েজ থাকবে এবং অলওয়েজের পরে কী থাকবে, ভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব থাকবে, যেটাই থাকবে না কেন তার বিপরীত শব্দ করতে পারি। আমি অলওয়েজ থাকলে মানে কী ইউজ করবো, নেইবার। অলওয়েজ থাকলে কী ইউজ করবো, নেইবার প্লাস অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, যে ওয়ার্ডটা থাকবে, মানে হেড ওয়ার্ড বা কি ওয়ার্ড। যেমন আমি একটা বাক্য বললাম যে he always speaks the truth, he always
স্পিক্স দ্য ট্রুথ। এখন এটা আমি বললাম, তাহলে কী লিখবো আমরা, এটার বিপরীত শব্দ কী লিখবো? হি অলওয়েজ নেভার, আর বিপরীত শব্দ ইউজ করবো হি নেভার টেলস এ লাই। ঠিক আছে, হি নেভার টেলস এ লাই। আচ্ছা, আবার আমি ইউজ করবো হি ইজ অলওয়েজ পাংচুয়াল, হি ইজ অলওয়েজ পাংচুয়াল। আর যদি এটাকে আমি নেগেটিভ করি কি, হি ইজ নেভার লেট। পাংচুয়াল মানে কি, সময়ানুবর্তী, মানে যে নির্দিষ্ট সময়ে আসার কথা সেই নির্দিষ্ট সময়ে আসে, এবং সেক্ষেত্রে আমরা অলওয়েজের বিরুদ্ধে কি লেট ইউজ করি, তাহলে হি ইজ নেভার লেট। সো দিস ইজ অল অ্যাবাউট রুল স্ট্রাকচার 9। এবার আমরা স্ট্রাকচার 10 ধরব। স্ট্রাকচার 10 খেয়াল করো, 10-এ কি আছে তোমরা আগে একটু দেখে নাও। আমরা একবারে সবগুলো ই করে ফেলি। স্ট্রাকচার 10-এ আসো। তো আমরা এখানে 10-এ তোমরা স্ট্রাকচার 10-এ খেয়াল করো, 10-এ কি লেখা আছে? সামটাইমস, আর নেগেটিভ আছে নট অলওয়েজ। আচ্ছা, সামটাইমস মানে কি? মাঝে মাঝে, মানে কি সব সময় না, তাই তো? সামটাইমস মানে কি বললাম? মাঝে মাঝে। আর যেটা মিন করে কি, সব সময় না। তার মানে হচ্ছে সামটাইমস যদি অ্যাফার্মেটিভ থাকে, নেগেটিভে কি হবে? নট অলওয়েজ। বুঝে গেল? যদি অ্যাফার্মেটিভ সামটাইমস থাকে তাহলে নেগেটিভ কি নট অলওয়েজ ইউজ করবে। তাহলে এখানে যেমন লেখা আছে, একটা উদাহরণ দিই আমি, হি সামটাইমস ভিজিটস মাই হাউস, হি সামটাইমস ভিজিটস মাই হাউস। তাহলে এখানে নট অলওয়েজ মানে হচ্ছে, আমি আগে বলছি যে আমরা যখন কোনো বাক্যকে নেগেটিভ করবো, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে শুধু নট ইউজ করলে চলবে। আর যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট, যে দুটো বাক্য কোনো অক্সিলারি থাকে না, হ্যাঁ, সেখানে ডু নট, ডাজ নট বা ডিড নট টেন্স ও পার্সন অনুসারে। তাহলে হি সামটাইমস ভিজিটস মাই হাউস, এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, সামটাইমস ভিজিটস আছে, বিং ওয়ান প্লাস এস বি এ যোগ হয়েছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কারণে। তাহলে আমরা এখানে কি ইউজ করবো? যেহেতু অক্সিলারি নাই তাহলে ডাজ নট ইউজ করবো। ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে যেটা আমরা কি লিখবো অ্যান্সারটা? হি ডাজ নট অলওয়েজ ভিজিট মাই হাউস। আর যেহেতু ডাজ নট ইউজ করি তাহলে ওখানে ভিজিটস না হয়ে ভিজিট হয়ে যাবে। তাহলে কি লিখবো? হি ডাজ নট অলওয়েজ ভিজিটস, ভিজিট লিখবো, হি ডাজ নট অলওয়েজ ভিজিট মাই হাউস। আবার সো নেক্সট মুভ অন টু স্ট্রাকচার 11। এখানে লেখা আছে ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। আবার নেগেটিভ কি লেখা আছে, বা এটা করতে হবে নেগেটিভ ইন্টারপ্রেট। মানে মানে কিছু কিছু বাক্য আছে যেগুলো ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্যের বাক্য। এই বাক্যগুলোকে যখন আমরা নেগেটিভ করব তখন আমাদের কি করতে হবে? নেগেটিভ ইন্টারপ্রেটিভ ইউজ করতে হবে, কারণ এখানে কোনো বিপরীত শব্দ ইউজ করে না বা কোনো স্ট্রাকচারই ব্যবহার করা যায় না। তো সেক্ষেত্রে এগুলোকে আমরা নেগেটিভ ইন্টারপ্রেটিভ করে নেগেটিভ বুঝাবো। যেমন ধরো আমি বললাম দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। এখন এই বাক্যের মধ্যে আমরা যখন এটাকে নেগেটিভ করব তাহলে আমরা কি করব? নেগেটিভ ইন্টারপ্রেট করব। তাহলে সেটা কি হতে পারে? ডাজন্ট দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। হ্যাঁ, নেগেটিভ মানে বাক্যটাকে নেগেটিভ ইন্টারপ্রেট করলাম। ঠিক আছে, ডাজন্ট দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। ঠিক এরকমভাবে করবো। আবার নাম্বার 12-এ আসো। 12-এ কি আছে দেখো, ফর দ্য লাস্ট টাইম, ফর এভার বা ফর গুড। আর এগুলো থাকলে নেভার এগেইন আমরা ইউজ করবো। প্রত্যেকটার জন্য আমরা কি ইউজ করবো? নেভার এগেইন। তো এই নিয়মটা সাধারণত খুব একটা বেশি দেখা যায় না, এটা একটু কম পাওয়া যায়। অনেক টিচার এটা এই নিয়মটা দেয় না বা বুঝায় না। তো আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা যদি বুঝতে পারো বা এটা ভালো হবে তোমার জন্য, অনেক সময় আসতেও পারে, সেই জন্য বুঝিয়ে দিচ্ছি। সে আমরা কীভাবে ইউজ করব? এখানে আমরা এটাকে যে বাক্যটা যেখানে থাকবো না সেটা অর্থ অনুসারে আমরা একটা ফিউচার টেন্স ইউজ করতে হতে পারে অথবা পাস্ট টেন্স ইউজ করতে হতে পারে। সে আমি একটা উদাহরণ দিলাম, ধরো ফর এভার দিয়ে, ফর এভার মানে কি চিরতরে, ফর গুড মানে কি চিরতরে, ফর দ্য লাস্ট টাইম মানে কি শেষবারের মতো, ফর দ্য লাস্ট টাইম মানে কি শেষবারের মতো। ঠিক আছে, ফর এভার চিরতরে, ফর গুড মানে চিরতরে মানে চিরজীবনের জন্য। যেমন আমি যদি একটু উদাহরণ দিই, হি লেফট হিজ ভিলেজ ফর এভার, সে তার গ্রাম চিরতরে ত্যাগ করেছে, মানে গ্রামে আর ফিরে যাবে না। মানে কি সে তার গ্রামটা চিরতরেই ত্যাগ করেছে, অর্থ কী দাঁড়াচ্ছে? সে কখনো ফিরে যাবে না। ঠিক আছে, হি উইল নেভার রিটার্ন টু হিজ ভিলেজ অ্যাগেইন, হি উইল নেভার রিটার্ন টু হিজ ভিলেজ অ্যাগেইন। তোমরা হয়তো ভাবছো স্ট্রাকচার তো মিলে না,
আমরা এই জন্য এটাকে ফিউচার টেন্স ইউজ করতে পারি, পাস্ট টেন্স ইউজ করতে পারি। এই জন্য এখানে আমরা নেভার অ্যাগেইন আমরা ফিউচার টেন্স ইউজ করলাম অর্থ সুবিধার জন্য, যে হি উইল নেভার অ্যাগেইন রিটার্ন টু হিজ ভিলেজ, বা হি উইল নেভার রিটার্ন টু হিজ ভিলেজ অ্যাগেইন, দুইভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, সো এভাবে আমরা ইউজ করতে পারি। এবার আমরা রুল 13 বা এর পরেরটাতে যাব। আচ্ছা, রুল 13, 14 এবং 15 এইগুলো একটু খেয়াল করো। এগুলো হচ্ছে বেসিক্যালি ট্রান্সফারেশন অফ ডিগ্রির যে নিয়মটা, সেখানেও অ্যাফার্মেটিভ নেগেটিভের বিষয় আছে। কারণ ট্রান্সফারেশন অফ ডিগ্রিতে আমরা দেখতে পাই যে পজিটিভ ডিগ্রিতে যেটা অ্যাফার্মেটিভ থাকে সেটা আবার কম্পারেটিভে নেগেটিভ হয়, আবার নেগেটিভ যদি অ্যাফার্মেটিভ থাকে বা নেগেটিভে যদি কম্পারেটিভ যদি নেগেটিভ ফর্ম থাকে সেটা পজিটিভ এসে অ্যাফার্মেটিভ হতে পারে, বা কম্পারেটিভ যদি অ্যাফার্মেটিভ থাকে পজিটিভ এসে নেগেটিভ হতে পারে, দুইভাবে হতে পারে, আমরা দুইভাবে করতে পারি। তো এইটা আসলে ডিগ্রি নিয়মে গিয়ে বুঝেলেও চলে, কিন্তু তোমরা যদি ইন্টারমিডিয়েটে পড়ো আমি আগেই বুঝিয়ে দিচ্ছি। ধরো কোনো বাক্যে অ্যাজ অ্যাজ থাকে, অ্যাফার্মেটিভ থাকে, তাহলে নেগেটিভ আমরা কিছু নো বা নট লেস দেন ইউজ করি। কীভাবে? সে আমি একটা উদাহরণ দিলাম, এখানে একটু বুঝিয়ে দিচ্ছি যে সে একটা উদাহরণ আছে যে করিম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রহিম, করিম রহিমের মতোই শক্তিশালী। করিম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রহিম, ঠিক সব কিছু ঠিক থাকবে, শুধু অ্যাজের পরিবর্তে নট বা নো লেস ইউজ করব, আর পরবর্তী অ্যাজের জন্য আমরা পরিবর্তে দেন ইউজ করব। তাহলে কী লিখবো অ্যান্সারটা? করিম ইজ নো লেস স্ট্রং বা নট লেস স্ট্রং দেন রহিম। বুঝে গেল? আবার ধরো আমি লিখলাম যে a tiger is as ferocious as a lion. A tiger is as ferocious as a lion. তাহলে আমরা এটাকে নেগেটিভ করার জন্য কি ইউজ করব? A tiger is not less ferocious than a tiger, a lion. A tiger is not less বা no less ferocious than a lion. আমরা দুইবার ইউজ করতে পারি। আচ্ছা, আবার দেখো 14 নম্বর কি আছে? যদি কম্পারেটিভে শুধু দেন যুক্ত থাকে, কিছু না, কি থাকবে? শুধু আমরা যেমন কম্পারেটিভ আমরা কি ইউজ করতাম, যে দেন এনি আদার বা দেন মোস্ট আদার ইউজ করি। তো সেখানে আমরা দেন এনি আদার বা দেন মোস্ট আদার ইউজ না করে শুধুমাত্র যদি দেন থাকে, তাহলে আমরা নেগেটিভ করবো কীভাবে? যেমন আমি একটা উদাহরণ দিই, মিস্টার আলম ইজ টলার দেন মিস্টার সবুজ, সে একটা এক্সাম্পল দিলাম। মিস্টার আলম ইজ টলার দেন মিস্টার সবুজ, এখানে কি লেখা আছে? দেন দ্বারা দুজনের মধ্যে তুলনা করছে যে এই হচ্ছে লম্ব। এখন দেখো এই যে শুধু দেন যুক্ত বাক্য, এটাকে যখন আমরা নেগেটিভ করবো তাহলে কীভাবে করবো? আমরা স্ট্রাকচারটা তোমরা দেখে নাও, তারপর আমি মুখে বলে দিচ্ছি। এখানে আশা করি দেখে নিয়েছো, সেটা হচ্ছে আমরা সেকেন্ড সাবজেক্টটাকে আগে নিয়ে আসবো, সেকেন্ড সাবজেক্টটাকে আগে নিয়ে আসবো। সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট, দেখতে পাচ্ছ সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস সো অফ দি ক্যাস, দুইটা যে কোনো একটা ইউজ করবো, প্লাস পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস ফার্স্ট সাবজেক্ট। তাহলে যেমন উদাহরণটা কী হতে পারে? মিস্টার আলম ইজ টলার দেন মিস্টার সবুজ, তাহলে আমি সেকেন্ড সাবজেক্টটা সবুজ, এখানে সেটাকে আমি আগে নিয়ে আসবো। তাহলে সবুজ ইজ নট, ভার্ব আছে ইজ নট দিতে হবে, প্লাস সো, তাহলে সবুজ ইজ নট সো টল অ্যাজ মিস্টার আলম। বুঝে গেল? তো আমরা ওইভাবে ইউজ করি। আবার দেখো লেখা আছে অ্যাফার্মেটিভ যদি সুপারটিভ ফর্ম থাকে, তাহলে নেগেটিভ আমরা নো আদার ইউজ করি। তো এইটার স্ট্রাকচারটা হচ্ছে কীরকম? যেমন আমি লিখলাম যে করিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, একটু উদাহরণ দিলাম, করিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা অ্যাফার্মেটিভ আছে, কোথাও নো নাই। আর আমরা নেগেটিভ একটা কথা আমি প্রথমে বলা উচিত ছিল, আসলে কি দেখলে আমরা বুঝবো যে নেগেটিভ। কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলাম বুঝতে নেগেটিভ, সেটা হচ্ছে কি? নো, নট, নেভার, নান, নাথিং, নাইদার, নট। এই 7টা জিনিস আমরা দেখলে বুঝতে বাক্যটা নেগেটিভ আছে। তাহলে এখানে যেমন লেখা আছে কি, আমি একটা উদাহরণ দিলাম, কী দিলাম যে মিস্টার করিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, মিস্টার করিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এটাকে আমরা নেগেটিভ করার সময় কি ইউজ করবো? নো আদার বয় ইজ সো টল অ্যাজ মিস্টার করিম।
দেখো এখানে লেখা আছে, আমি নো আদার ইউজ করতে হবে, নো আদার বয় ইজ সো টল অ্যাজ মিস্টার করিম। তাহলে এইটা হচ্ছে ডিগ্রি নিয়ম। যদিও আমি যদি স্ট্রাকচারটা বুঝিয়ে দিই তাহলে সেটা হবে এইভাবে, যে এখানে আমরা ডট ডট দিয়েছি তোমাদের ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আমি একটু ফুল বলে দিচ্ছি, দেখো যে নো আদার প্লাস ওই ধ্যান সুবডি আছে না, সুবডির পর অংশ বুঝতে, মানে নো আদার পরে কি বসবে, সুবডির যে অংশটা আছে, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, আমি উদাহরণ দিলাম যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, বেস্ট হচ্ছে সুবডি ফর্ম, এরপরে যা আছে পুরোটা বসে দেবে। তাহলে কি বসবে, নো আদার বেস্টের পরে কি আছে, বয় ইন দ্য ক্লাস, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস দিলাম। তারপর আমি ভার্ব দেবো, ভার্ব আছে কি ইজ, দিলাম ইজ। তারপর আমি সো অথবা অ্যাজ দেবো, দিলাম সো অথবা অ্যাজ, তাহলে কি দাঁড়ালো, নো আদার বয় ইজ সো। তারপর হচ্ছে বেস্টের পজিটিভ কি, গুড, নো আদার বয় ইজ সো গুড অ্যাজ প্লাস হচ্ছে সাবজেক্ট অ্যাজ হি। সো দিস আর দ্য অ্যাকচুয়ালি অল দ্য স্ট্রাকচার্স অফ অ্যাফার্মেটিভ নেগেটিভ। আমি এবার পরবর্তীটা ফোল্ডারে যাব। পরবর্তী ফোল্ডারে আমি কিছু এক্সাম্পল শো করব, আমি দেখাচ্ছি। এই ফোল্ডার এটার নিচে আমি এখানে যাবো, একটু কিছু এক্সারসাইজ যাই। আচ্ছা, এখানে আমি আসলে তোমাদের সুবিধার্থে আমি অনেকগুলো এক্সারসাইজ দিয়ে দিয়েছি, তোমরা একটু পুরোটা দেখিয়ে দিই। আমরা প্রায় 80টা স্ট্রাকচার দিয়েছি, 80টা এক্সাম্পল দিয়েছি। এখন 80টা এক্সাম্পল যদি আমি বলি, আমাকে যদি বলো এখন করে দিতে, আমি এটা হচ্ছে হিউজ টাইম, বাট আমি কিছু করে দিচ্ছি, তোমরা এটা বাসায় করে নেবে এবং আমি পরবর্তী অ্যান্সারটাও দিয়ে দেবো, তাহলে তোমরা অ্যান্সারটা দিয়ে যাবে। যেমন আমি তোমরা কি আছে, আমি ওখানে যেমন স্ট্রাকচারের সম্ভবত 12-13 নম্বর রুল ছিল এটা, তো এখানে লেখা আছে আই টোল্ড হিম দিস ফর দ্য লাস্ট টাইম। আমি তাকে শেষবারের মতো বলেছিলাম, মানে কি আমি তাকে শেষবারের মতো বলেছিলাম, মানে কি আমি তাকে আর কখনো এটা বলবো না, তাহলে আই উইল নেভার টেল হিম দিস অ্যাগেইন, আমি তাকে আর এটা কখনো বলবো না। আবার লেখা আছে যেমন ঠিক এটাও একই নিয়ম, আমি আরেকটাতে যাই, যেমন লেখা আছে 3 নম্বরটায় এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে এটা কোন নিয়মটা, এভরি বা অল থাকলে কী হবে, দেয়ার ইজ নো ডট ডট বাট, অথবা দেয়ার ইজ নো ডট ডট হু প্লাস ডাজ নট। তাহলে এখানে কী হবে, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা আমি কীভাবে করবো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, হ্যাঁ, বা দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। আচ্ছা, আবার দেখো এখানে লেখা আছে রবীন্দ্রনাথ ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড এ ফিলোসফার। তাহলে এখানে কোন নিয়মটা, বোথ ডট থাকলে নট অনলি বাট অলসো, যে রবীন্দ্রনাথ ওয়াজ বোথ পোয়েট অ্যান্ড এ ফিলোসফার লেখা আছে, কী হবে, রবীন্দ্র ওয়াজ নট অনলি এ পোয়েট বাট অলসো আ ফিলোসফার, দুইভাবে আমরা করতে পারি। ঠিক এইভাবেই আমার 80টা এখানে দেওয়া আছে। তোমরা এই 80টা বাসায় নিজে নিজে করবে, করার পর তোমরা একটা অ্যান্সার লেখার পর তোমরা আমি যে পরবর্তী ভিডিওটা, সেই পরবর্তী ভিডিওতে আমি অ্যান্সারটা দিয়ে দেবো, সেখানে তোমরা মিলিয়ে দেবো। সো তোমাদের জন্য আজকে আমি ক্লাসটা এখানে শেষ করছি, তোমাদের জন্য শুভকামনা থাকবে। তোমরা আচ্ছা, তার আগে হচ্ছে ভিডিওর সবগুলো একটু দেখিয়ে দিই আমরা, কারণ এটা তাহলে তোমরা কীভাবে বুঝবে। আমি একটু প্রত্যেকটা তাড়াতাড়ি তুলতে হবে, একটু ছোটো করে নিই আমরা। আরো ছোটো করে দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা দুই ভাগে দেখাই। এখানে আমরা এক অর্ধেক দেখালাম, হ্যাঁ, এটা তোমরা তুলে নিবে, ভিডিওটা মানে জাস্ট পজ করে দেখে নিলে, এবং এরপরে অংশটা আমরা দেখাই 17 পর থেকে আমরা বা 64 আছে, তারপরের অংশটা তারপর অর্ধেক দেখিয়ে নিই, তারপর তোমরা কাজ করতে সুবিধা হবে। পর নিচে যাই আমরা, আরো যাবে আরেকবার, হ্যাঁ, শেষ। তাহলে এখানে আমরা হচ্ছে 17 পর থেকে আমরা এখানে 35 এবং 80 পর্যন্ত এখানে আমরা কি দেখলাম, আমরা প্রশ্নগুলো দেখে নিলাম। দেখতে পাচ্ছ সবাই আসলে প্রশ্নগুলো দেখে নিচ্ছ এবং তোমরা তুলে নেবে, ঠিক আছে। এবং এরপরে আমরা একটু পরবর্তী ফোল্ডারকে আমি অ্যান্সারগুলো এখানেই দিচ্ছি, পরবর্তী ভিডিও আমি বলছি দেখাবো। আচ্ছা, পরবর্তী ভিডিও দেখাই, কারণ তোমরা আগে এগুলো করে নাও। এই অ্যান্সারগুলো তোমরা সবাই প্রশ্নগুলো সলভ করবে, সলভ করার পর আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো এবং সেখানে তোমরা মিলিয়ে নেবে তোমাদেরকে কাজ করা হচ্ছে। সো ধন্যবাদ সবাইকে।